মধুরিকা, তুমি কি জানো এই যে আহার্য দ্রব্য মহার্ঘ উৎকৃষ্ট লক্ষণীয় সব খাদ্য পরমাণু মৃগমাংস মিষ্টান্ন একদিনে সবই আমার কাছে ছিল স্বপ্ন তুল্য। যখন আমার বৈমাত্রেয় ভ্রাতা বিগত রাজা ধনানন্দের গুপ্তঘাতক আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে অরণ্যে কিংবা গিরিতন্ত্রে লুকিয়ে থাকতাম, তখন প্রায় জুটত না কোনো আহার, জুটলেও বিশ্বাস কোনো ফল, মাংস। আর এখন আমি নগদ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, আমার সম্মুখে বিন্যস্ত সর্বোৎকৃষ্ট পরমাণু, কি বিপুল পার্থক্য এই বিষয়ে। তুমি কি অনুভব করতে পারো দাসী মদনিকা? জানি তুমি অনুভব করতে পারবে। তুমি পরিচারিকা হলেও অত্যন্ত বুদ্ধিমতী ও গুণবতী। আমার একান্ত বিশ্বাস আছে কতখানি গুরুদায়িত্ব তোমার। নিত্য আমার আহার্য প্রস্তুতে দায়িত্ব পালন করে চলেছ। কত গুরুত্বপূর্ণ এই কর্ম। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যকে হত্যা করার চক্রান্ত কত রকম ভাবে হতে পারে এই আহার্যের মধ্য দিয়ে। তোমার সজাগ দৃষ্টি প্রতিদিন সেই চক্রান্ত ব্যর্থ করে দিচ্ছে। তাই পরিচারিকা হলেও তুমি আমার একান্ত স্নেহের পাত্রী। তোমাকে আমি মূল্যবান পুরস্কার দেব। কি পুরস্কার তুমি চাও দাসী মদনিকা? আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই প্রভু। আপনার কৃপায় আমি ধন্য, আপনার সেবায় আমার পরম ধন্য প্রভু। উত্তম। যখনই কিছু প্রয়োজন হবে আমাকে জানিও। এখন তুমি দ্বারদেশে অপেক্ষা করো, আমি আহার গ্রহণ করব। কিছু প্রয়োজন হলে তোমাকে আহ্বান করবো। যথা
এবং প্রতিবেলা নারীগঞ্জের তীব্র আন্দোলনটি কি হয়েছে তারা শরীর পরীক্ষা করে করবে কি হয়েছে হাতে প্রমাণে একটা ভক্ত করে ও চৈতন্য হয়ে গেছে ওকে তোমার হাতে কালা প্রত্যেক সভা থেকে ছিল আমাকে বেশ প্রয়োগ করা হয়েছে তাই পরীক্ষা নিমিত্ত আমরা আজ ছাত্র হচ্ছি আমি তো আসলে পরীক্ষা করে পরীক্ষা করে তুমি সন্তানহীন হবে না তোমার সন্তানকে আমি রক্ষা করবো আমি বিষ্ণুত্ব এবং রঞ্জগুপ্ত আমার বিশ্বাস তোমার সন্তানের প্রতিষ্ঠিত আছে আমি স্বয়ং যুদ্ধের উদার উচ্ছেদ করে তোমার সন্তানকে বাঁচিয়ে রাখবো তোমার দাও আমার তো রাস্তা নেই তোমার তুমি কি জানো অধ্যয়ন করাকালীন অন্যান্য বহু বিদ্যার মতো চিকিৎসা বিদ্যার অধ্যয়ন করেছি এমনকি সন্তান চিকিৎসা রাজবৈদ্যদের সর্বোচ্চিত করার পার্শ্ব আমার নেই তাই আমি চর্চা করি না আপনি মহাজ্ঞানী সর্বশাস্ত্রে সুপণ্ডিত একথা আছে অন্তিকার রাজাটা চাই অন্তর্ভুক্ত রাজপুত্র নির্ভর করে বিলম্ব হয়ে যাবে তোমার সঙ্গে মাত্র যাবে না বরঞ্চ রাজপুত্ররা বিশেষজ্ঞ দেখলে ব্যাপারটা গোপন থাকবে না রাজ্যের স্থিতিশীলতার স্বার্থে এই ঘটনা তুমি আমি বদলিকা ছাড়া কেউ জানবে না কথাটা মনে রাখো বদলিকা অন্তর্ভুক্ত চিন্তা করবো তোমার রাজপুত্রের থেকে আরো নিপুণ ভাবে আমি যুদ্ধের উদ্ধার করবো তারপর প্রতিক্রিয়া রাজ বিলম্ব অন্তর্ভুক্ত রাজপুত্রদের মাধ্যমে ব্যাপারটা বাইরে বিস্তারিত হলে প্রজারা প্রাসাদ চক্রান্ত সন্দেহ করবে রাজ্য শাসনের দুর্বলতা প্রকাশ পাবে তাই যুদ্ধে জড়াতে চাইছি না বরং আমি তোমার প্রধানমন্ত্রী হিসেবে রাজ্যবাসীকে জানিয়ে দেবো আমি স্বয়ং যুদ্ধরাজ উদাহরণ উচ্ছেদ করে তোমার সংগ্রামকে বার করে দিচ্ছি আমার সর্বশাস্ত্রের পাণ্ডিত্যের সংবাদকে সবাই রাখছে এখন মানসিকভাবে বিধ্বস্ত যুদ্ধরাজ উদাহরণ উচ্ছেদ দেখলে তুমি তাই প্রস্থান করো বদলিকা আমার সাহায্যে থাকো তোমার সন্তানকে নিরাপদে বাদ করে তোমাদের সন্তান যাও তুমি আর যাওয়ার আগে তুমি দ্বার উঠিতে দিতে থেকেও যেন এখানে কেউ প্রবেশ না করে যাও No.
পদরেখা যদি কখনো প্রকাশ করে যে আমার নির্দেশে তুমি চন্দ্রগুপ্তের হাতে বিষ মিশিয়েছ, প্রকাশ করলে আমি চন্দ্রগুপ্তকে বোঝাবো যেন আমি প্রতিদিন আমার প্রদত্ত বিষ অল্প মাত্রায় সাথে তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম। ওকে বোঝাবো ওর শরীরকে যে কোনো বিষ থেকে রক্ষা করার জন্য বিষ প্রতিশোধ হিসেবে ওই অল্প মাত্রা বিষ প্রতিদিন ওর খাদ্যে মেশাতে তোমাকে আমি আদেশ করেছিলাম। অবিশ্বাস করবে কারণ ও কোনো যোদ্ধারা আসলে নিরাপত্তার স্বার্থে ওকে আমি সব জানাইনি, তাহলে ও বুঝবে ওর দ্বিতীয় হবে বলে ওকে সব জানাই। কিন্তু তুমি এসব প্রকাশ করলে আমি রাজ্যবাসীকে জানিয়ে দেব তুমি বিদেশি শত্রুর প্ররোচনায় পুরস্কারের লোভে এই কাজ করছো, জনকের উপর মিথ্যা দোষারোপ করছো। সমগ্র ভগৎবাসী বিশ্বাস করে অন্ধে আমার নির্দেশে সম্রাট তোমাকে তুমি তো জানো সম্রাটের নিরাপত্তার স্বার্থে আমি জীবন স্বরূপ করেছিলাম, যার মাত্র জনকের পক্ষে সম্ভব। কিন্তু এই দুর্ঘটনা ঘটনা দেখো, সম্রাটের জীবন রক্ষা করতে গিয়ে তার মহিষী মুক্তি করতে চান। আমি কি বড় বেশি চুক্তি করেছিলাম, আবার ভুল হলো, জনকের ভুল হলো। কিন্তু তো দৈব, এই দুর্ঘটনা তো দৈব ছাড়া কিছু নয়। তাহলে কি দৈবের কাছে বারে বারে তুমি দৈবের জোড়া হয়ে পরামর্শ না, আমি পুরস্কার দিয়ে এই দুর্নীতি করছি, পুরস্কার পরিবর্তন করে এই শরীরের সাহায্যে মৌর্য সাম্রাজ্যে উত্তরাঞ্চলে এখন তুমি রানীর মন থেকে বদ্ধ করতে
আর তুমি যেদিনই চাইবে সেদিনই সম্রাটকে বলে তোমার মুক্তির ব্যবস্থা করে দেবো। আর তখন তুমি বিবাহ করবে আমার অন্য কাউ। আর তোমার আর আমার মধ্যে থাকবে এক গোপন মধুর সম্পর্ক। তুমি আমাকে এতই ভালোবাসো মধুলিকা। উত্তম, আমি ধন্য তোমার মতো রূপসী নাচের হৃদয় জয় করতে। তুমি কত দক্ষ রক্ত, আমাকে তোমার নাচ দেখাবে না মধুলিকা? কতদিন দেখিনি। আমি নৃত্য পরিত্যাগ করেছি প্রভু। আমার কাছ থেকে ভালো লাগে। না না, পুরো নাও কথা, আমাকে তোমার নাচ দেখাবে না মধুলিকা? একবার দেখাও। ঠিক আছে, তাহলে আপনাকেই দেখাবো আমার নৃত্য। কিন্তু ছটফট বন্ধুর মতো নাচতে আমার ভালো লাগে না। রাজপুত্র, আপনাকে যেমন সমস্ত মন প্রাণ সমর্পণ করেছি রাজপুত্র। উত্তম, আমি ধন্য। তাহলে দেখাও তোমার নৃত্য। অপরাহ্নের এই মধুর আলোয় স্বল্প সময়ের জন্য হলেও আমার তৃষ্ণ হৃদয় তৃপ্ত হোক। যথা আজ্ঞা প্রভু। কিন্তু প্রাসাদের সার্বিক শৃঙ্খলা প্রয়োজন। এর জন্য রাষ্ট্রসভা আছে, রঙের আছে। মন্ত্রীবাবু, আমি তো জানতাম না এই সময় আপনি এখানে আসবেন। গল্প করো না, আমি রাজসভায় যাচ্ছিলাম, নৃত্যের শব্দ পেয়ে এসেছি। আবার বলছি, নৃত্য উপভোগ করবে রাজসভায়, যত্রতত্র নয়। মধুলিকা সিদ্ধান্ত নিয়েছে ও আর রাজসভায় নাচবে না। তাহলে কোথাও নাচবে না, বোঝা গেল আমাদের? বুঝলাম। তোমরা প্রণয় শব্দ চুপ করে আছো কেন? আমি সব সংবাদ রাখি। আমার ছেলেরা তুমি দাসী হয়ে অবাধ্যের সঙ্গে প্রণয় লিপ্ত। অবশ্য বিরোধ করে রাখা নয়, ওই সুবন্ধ সফল রেখে দোষী। যাই হোক, আসলে আমি তোমাকে বলছিলাম, তুমি জানো না, এই তরুণ অবাধ্য সুবন্ধ তরুণ হলেও স্থানীয় হলুদার ঈর্ষপরায়ণ অনেক। আমি জানি আকাশের উঁচুতেও পাখির উদ্যান থাকা সম্ভব। আর কর্মচারীর লোকন কার্য করা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। তবু কয়েকজন মানুষের কাছে মাথার ক্ষতি তুলে, আর বিশেষত অতি পরিচয় দোষ থাকা। তুমি প্রণয় সত্য তো, কিন্তু ভোগ বাসনার ক্ষেত্রে হলেই অত্যন্ত একদিন শুনে। যাই হোক, আসলে তোমাকে যে কথাটা বলতে চেয়েছিলাম শোনো। ওই সুগন্ধ কিন্তু কিছু সন্দেহ করেছে। চন্দ্রগুপ্তের পুত্রের নাম আমি তার বিন্দু সারে কুচি তাও জানতে চাইছি। আমি
নবজাতকের শিরদেশে ও বিষের বিন্দুর মতো দেখতে পেয়েছে। এর কারণও জানতে চাইছিল। আমি এড়িয়ে গেছি। আজ পর্যন্ত থাকা সত্ত্বেও আমি যেন তথ্য রাবদার উচ্ছেদ করেছি ও তাও জানতে চাইছিল। আমি উত্তর দিয়েছি, কিন্তু ও যে আমার সেই উত্তরে সন্তুষ্ট হয়নি আমি জয়ের মাধ্যমে জানতে পেরেছি। এই সব কিছুই ওর বলে প্রশ্ন আর সন্দেহ সৃষ্টি করেছে। ও যে কোনো সময় রাষ্ট্রকে কি খবর করতে পারে। সম্রাটকে সিদ্ধান্ত করা এখন রাজ্যের বিশিষ্টকারী সকলকে তোমার মন্তব্য শপথ ভঙ্গ করলে আমি সম্রাটকে বলবো সুবন্ধু সম্রাটকে হত্যা করতে চায়। তুমি ওই আক্রান্তে পৌঁছো। কেননা তুমি সঙ্গে প্রণায়যুক্ত অবাঞ্চলেরা সব করে দেবে। ফল হবে তোমার ও সুবন্ধুর যৌথ মৃত্যু। তুমি বিশ্বাস ভঙ্গ না করলে আমি তোমাদের করবো না। কেন জানি না আমি জিনিস জিনিস আমার অতীত রহিকতা আমার বোধ আমাকে অনন্য উচ্চতায় স্থাপন করে দিয়েছে। শিক্ষায় পাওয়ার কারণে তার সবটা কিছু বুঝবে না, তবু কিছু কিছু বুঝবে। কারণ তক্ষশিলা স্থাপনা করাকালীন বিদেশি যখন দেখলেন ভারত আক্রমণ প্রতিরোধ করতে আমি সর্বাত্মক কেন করেছিলাম দেশটি বলেছিলাম এই ভারতবর্ষকে ভারতবর্ষে তার শত্রু রক্ষা ভগবতরা সাধারণ আমাকে অন্যায়ভাবে অপমানিত তার অনৈতিক কুকর্মের আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। তার ভয়ানক কুশাসন ও তীব্র প্রজাতন্ত্রের হাত থেকে মানুষকে রক্ষা করতে সমুদ্র করতে রাষ্ট্রকল্যাণের রাষ্ট্র গঠন করতে তাকে যুদ্ধ করে পরাজয় করে সিংহাসনে বসেছি আমাদের শ্রেষ্ঠ সন্তান উত্তর জানে এক ক্ষুদ্র কুটিরে বাস করি, সেখানে চিরসঞ্চয় শয়ন করি। নিঃসঙ্গ জীবন দিবারাত্র মাত্র দুবার দুষ্টি তন্দুর পক্ষ। আমার কোন বিলাস পেশন আছে আছে নিয়মিত রাজভোগ গ্রহণ রাজনৈতিক বঞ্চিত হওয়া। আমি ইচ্ছা করলে এই প্রাসাদে বাস করে অপরন্ত বিলাসে সমগ্র পাঠ্য জানেন সংগ্রাম পর্যন্ত আমার কতখানি অনুভব ও আজ্ঞা যেন আমি অনেক ঐশ্বর্য চাইনি, আমি ঐশ্বর্য চাই না। অথবা বিচ্ছন্তি ধন মানব প্রথমা উত্তমা মানব বিচ্ছন্তি মানবে মমতা অধবেরাজ কোন চায় মধ্যবেরাজ কোন মান চায় উত্তমেরাজ শুধুই মান চায় মানি হচ্ছে অধর্ম চলে সবার সংগ্রাম সংগ্রাম। তন্ত্ররাজি নিয়ে জন্মেছিলাম আমি, কিন্তু আমার জন্মের পরে সে তন্ত্ররাজি উৎপাদিত কেন জানো কেন জানো অধিকার জানি না তার রাজা হওয়ার লক্ষ্য, কিন্তু চাণক্য রাজা হতে পারে না। কেননা চাণক্য ভাবতে পারো অধিকার ভাবতে পারো সেই সত্যতার শিশু কি ভয়ানক যন্ত্রণা আমার এই সবার কঠিন জীবনের আমার জ্ঞান আমার শিক্ষা আমার আদর্শ আমাকে কিন্তু জীবন পথে অতীত করছে যা সাধারণ মানুষের বোধের অতীত। আমি চাই এই সমগ্র বৌদ্ধ সাম্রাজ্যের নিশ্চিত নিরাপদ ভারত হবে সংগতি যা সাধারণের মঙ্গল তাই সাম্রাজ্যের সর্বাঙ্গীন মঙ্গল চন্দ্রগুপ্তের মঙ্গল তোমার শ্রেষ্ঠ বীরতম শিষ্য চন্দ্রগুপ্ত আমি ওকে সম্রাজ্য মগধের শ্রেষ্ঠ সন্তান চন্দ্রগুপ্ত এখানে আমি সুমিত্র পুষ্পিতর উচ্চবন্ধীরা পাশাপাশি বড় সর্ব সুপুত্রের একটি মাত্র পুষ্পিত সুগন্ধি বৃক্ষে
সমগ্র বংশ যেমন ধন্য হয়েছে মৌর্য বংশ চন্দ্রগুপ্তের আবির্ভাব। আমি সারাটা জীবন ধরে ওকে রক্ষা করে চলবো। যে কোনো শত্রু, যে কোনো চক্রান্ত যেমন ব্যর্থ করে দিয়েছি বলয় কিন্তু চক্রান্ত, যেমন ব্যর্থ করে দিয়েছি নন্দমন্ত্রী আমার দৃষ্টি তাই সদা তাই এই বীজ প্রতিষেধকের আয়োজন কিন্তু কি দুর্ঘটনা আমার চিন্তা অবশ্যকে তুমি কি শ্রদ্ধা করো মধুরিকা? আমার চোখের দিকে তাকে উত্তর দাও। আপনাকে পিতার মতো শ্রদ্ধা করি। সমস্ত জগৎ আপনাকে পিতার মতো শ্রদ্ধা করে প্রভু। দৃষ্টি বলছে তুই মিথ্যা বলছিস, কিন্তু সুবন্ধ কিন্তু সাপের ফল আরো বেশি, সাপকে বন্ধু বা ওষুধ দিয়ে কিন্তু ফলকে কে যৌবনের দুর্নিবার বিয়োগে এখানে যাই হোক, নিজের স্বার্থে রাজ্যের স্বার্থে কখনো শপথ ভঙ্গ করবে না। আমি দেয়ালের পাশে গিয়েছিলাম, কিছু কিছু কথা শুনেছে। এই মন্ত্রগুপ্তীয় শপথের কথা বলছিল জনক তো। তুমি মিথ্যে বলছো, আমাকে অত নির্বোধ মনে করো না। এ বেশ প্রতিষেধকের কথা বলছিল জনক তো, এখনই আমাকে বলো গোপন করবে না মনোরিকা? তুমি সুবন্ধ হয়েছে, তুমি যেমন প্রলয় করতে পারে তেমনি ধ্বংস করতে পারে। তুমি এখনই সবকিছু না বললে আমি সম্রাটকে বলবো তুমি চালকের সঙ্গে গভীর ষড়যন্ত্র লিপ্ত। বলবো আমি শুনেছি ও বলেছে ওই মগধের অলিখিত সম্রাট। খুব জানি, খুব জানি ও নিজেকে মগধের অলিখিত সম্রাট করে পারে। এবার আমি ওকে দেখে নেব, বুঝিয়ে দেবো সুবন্ধ কি। কিচ্ছু হবে না আমার। এবার আমি প্রতিশোধ দেবো আমার সব অপমান। তুমি কিছু না বললে আমি তোমাকেও জড়িয়ে দেবো। একটু আগে যাবো। আমিও তোমাকে হৃদয় দিয়েছি, কিন্তু আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। কিছু না বললে আত্মসম্মানে লাগবে, আমার পৌরুষে লাগবে। আমি জনকের কাছে হেরে যাবো। আমার মনে হবে তুমি ওকে অধিকতর গুরুত্ব দিচ্ছ। এত ভয় পাচ্ছ কেন? আমাকে কি আপনি দুর্বল মনে করো? ঠিক আছে, কথা দিলাম তোমার ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করবো না। এবার বলো। ঠিক আছে, তাহলে বলছি ঠিক আছে, কথা দিলাম আমাদের দুজনের ক্ষতির আশঙ্কা থাকলে আমি অবশ্যই গোপন রাখবো। কিন্তু এবার বলো প্রিয়ে।
এখন আমরা জৈন সন্ন্যাসীরা দাক্ষিণাত্যে শ্রবণ বেলগুলার উদ্দেশ্যে যাত্রা করব। মগধের মানুষ এখন তাদের কাছে আমাদের আহারের নিমিত্ত দান প্রার্থনা করা অনুচিত। তাই আমরা দাক্ষিণাত্যে গমনের সিদ্ধান্ত নিয়েছি। যদিও আচার্য স্থূলভদ্র মগধ পরিত্যাগ করতে অসম্মত হয়েছে, সেটা তার বিচার। কিন্তু আমি ও আমার শিষ্যেরা এখনই দাক্ষিণাত্যের উদ্দেশ্যে গমন করব। চন্দ্রগুপ্ত, আমরা ঈশ্বর বা কোনো পরম সত্যের অস্তিত্বে বিশ্বাসী নই। কেননা আমরা মনে করি বাস্তবে সব সত্যই আপেক্ষিক। একই বাস্তবতাকে বিভিন্ন আপাত সত্য দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। তবে আমরা অনাত্মবাদী নই। আমরা আত্মায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি মানুষের প্রকৃতির অংশ। মৃত্যুর পর সে আবার প্রকৃতিতে ফিরে যায়। আত্মা আবার তবে কঠিন তপশ্চর্যা, সর্বত্যাগ ও আত্মনিগ্রহের মাধ্যমে তার পরম মুক্তি ঘটে। তখন তার আর প্রয়োজন হয় না। তাই সন্দেহখানায় মৃত্যুবরণের মাধ্যমে আত্মার পরম মুক্তি ঘটবে। চন্দ্রগুপ্ত, অনেকান্তবাদী বহুত্ববাদী আমাদের দর্শন। আমরা মনে করি সর্বপথই মুক্তি লাভ করে। কেননা কোন পথই একমাত্র পূর্ণ সত্য নয়, সব পথই আংশিক। এই সমস্ত সত্যের সম্মিলনে জগৎ ও জীবনকে দর্শন করলে তার প্রতি ব্যাখ্যা করা সম্ভব। আমরা মনে করি আত্মার পরম মুক্তি সম্ভব আত্মত্যাগ, অহিংসা ও প্রেমের মাধ্যমে। কেননা আমরা তো এই প্রকৃতিরই অংশ। একে বিনষ্ট করে কিংবা এর জীবগুলোকে হিংসা করে তো কারো মুক্তি হতে পারে না। তাই আমাদের বাণী হলো হিংসা বিদ্বেষ ত্যাগ করো, সর্বধর্মের প্রতি সহিষ্ণু হও, অপরিগ্রহ অবলম্বন করো, আত্মপরতা বর্জন করো, আত্মসর্বস্বতা বর্জন করো, পরার্থপর হও, ভোগ ও বিষয় সম্পত্তির প্রতি আসক্তি হ্রাস করো। কেননা এই আসক্তি মানসিক ভোগ এই মানুষকে অহংকারী করে তোলে। আমরা বলি মানুষকে পীড়ন করো না, তার সম্পদ হরণ করো না, দান ব্যতীত পরদ্রব্য গ্রহণ করো না, জীবে নিষ্ঠ করো। যে জ্ঞানের দ্বারা জীবে নিষ্ঠ হয় তাই সত্য, তাই যথার্থ। চন্দ্রগুপ্ত, আর্যাবর্তের প্রাচীনতম ধর্ম হল এই জৈন ধর্ম। ঋগ্বেদ বহু পূর্বে আচার্য ঋষভনাথের প্রতিষ্ঠা করা এই ধর্ম মানুষের কল্যাণের নিমিত্তে সৃষ্টি হয়েছিল। চন্দ্রগুপ্ত, আমার সাথে চলো, দাক্ষিণাত্যের সম্বন্ধে যাত্রা করো।
মানুষের কল্যাণের জন্য শপথবদ্ধ হয়ে গড়ে তুলেছিলাম এই মৌর্য সাম্রাজ্য। সিংহাসনে আসীন হয়েছিলাম প্রজা কল্যাণের শপথ নিয়ে, কিন্তু ব্যর্থ হলাম। তরবারি স্পর্শ করে করেছিলাম যে শপথ, ভয়ানক দুর্ভিক্ষে মগজের অসংখ্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ল। দুর্ভিক্ষে অনাহারে উজাড় হয়ে গেল। গভীর বেদনায় চূর্ণ হল আমার হৃদয়। আমার আপন ব্যর্থতা প্রজাবর্গের এই বিপুল মৃত্যুতে নেই তাই সিংহাসনের মোহ। বহুকাল আগে আমার প্রিয়তমা মহিষী দুধপাড়াকে হারিয়ে যে মোহ ক্রমশ লুপ্ত হতে শুরু করেছিল, আজ তা সম্পূর্ণ বিলুপ্ত। তুমি কি দেখতে পাচ্ছ দুধরা? মরণের ওপার থেকে আমি চলে যাচ্ছি, এই সংসার ছেড়ে, এই সিংহাসন ছেড়ে, এই পাটলিপুত্র ছেড়ে। তুমি কি দেখতে পাচ্ছ আমার প্রয়াতা প্রিয়তম মহিষী দুধরা? চন্দ্রগুপ্ত, আমার রাজা, আমার প্রিয়তম, আমি প্রিয়তম। কেন তুমি এত বিষণ্ণ রাজা? কুড়িটা বছর পার হয়ে গেল, এখনো কি তুমি আমাকে বুঝতে পারোনি? পারিনি প্রিয়তম, তাই তো আমার জিয়াদ। কেন এতক্ষণ করে দেখা দিলে? মরণের ওপার থেকে তোমার দুঃখে বড় বিচলিত হয়ে প্রিয়তম। তুমি তো আজও আমায় ভুলতে পারোনি, তাই আজ সন্ন্যাস গ্রহণ করতে চলেছ। কেন আজ এত দুঃখ তোমার প্রিয়তম? আমার দুঃখ তুমি বুঝতে পারছো না, তাই এসেছো আমার। তুমি তাহলে সত্যিই অন্তর যাবে। আমি সব বুঝতে পারছি রাজা। আমার মরণের পর কুড়িটা বছর ধরে আমার কথা ভেবে ভেবে আজকে সত্যিই জীবন থেকে মুক্তি চাইছো। চাইছি দুধরা, চাইছি।
কিচ্ছু নেই, তোমাকে হারিয়ে আজও শূন্য এই মন, তাই তো চলে যাচ্ছি এই সংসার ছেড়ে। আমাকে ভুলে যাও রাজা, আমাকে ভুলে যাও। এই সংসার, এই জীবন ছেড়ে তুমি চলে যেও না। আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও রাজা। কি করে তোমাকে ভুলবো? তোমাকে তো আজও বুঝতে পারিনি, ভুলতে চাইনি, তাই তো বুঝতে পারিনি, তাই তো লুপ্ত হয়ে গেছে এই জীবনের মোহ। আমি পেয়েছি অন্য এক আলো, যে আলোর কাছে তুচ্ছ হয়ে যায় এই সংসার সিংহাসন সব কিছু। তুমি আজ অশ্রুপাত করছো আমার। দেখো, দেখো তোমার ক্রন্দন আমাকে পরাক্রান্ত করে তুলেছে। দেখো রাজা, দেখো আমার অশরীরের হৃদয় তাই গভীর বেদনার জমে যাচ্ছে। দেখো রাজা, দেখো আমিও কাঁদছি রাজা। তুমিও কাঁদছো তারা? হ্যাঁ, কাঁদছি, কিন্তু বড় গভীর যন্ত্রণাময় এই ক্রন্দন। দাদা, আমি তো তোমাকে স্পর্শ করতে পারছি না দাদা। মরণের এপারে বড় অন্ধকার, বড় আলোহীন, বড় অন্ধকার। দাদা, আমি তো তোমার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পেলাম না। সেই জীবন আমাকে ভুলে যাও দাদা, আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও দাদা, আমাকে ভুলে দুধরা কোথায় হারিয়ে গেলে? কোথায় হারিয়ে আমি জানি অসংখ্য মানুষের দুঃখ হয়েছে মিথিলায় ভয়ানক দুর্ভিক্ষে, কিন্তু তুমি একা দায় করে স্বপ্নগুপ্ত, এ দায় তো আমার। আমি তোমার প্রসাদ করতে, তোমার প্রসাদ পরামর্শ দেখাম, তাহলে দায় ভার আপন স্পন্ধে তুলে নিয়ে তুমি কেন এবার যাত্রার অনুমতি দিন গুরুদেব। আমি তোমাকে অনুমতি দেওয়া খণ্ড করত। তুমি স্বেচ্ছায় জৈন ধর্ম সন্ন্যাস গ্রহণ করেছ ও সিংহাসন ত্যাগ করে দাক্ষিণাত্যে গমনের সিদ্ধান্ত নিয়েছ। এখন আমার কাছে অনুমতি প্রদান করা দুঃসহ। আমি অনুমতি প্রদান না করলে তুমি কি পূর্বাবস্থায় ফিরে যাবে? আমি বড় ভালো ব্যথিত ও চিন্তিত মৎস্য। কেন তোমার অস্তিত্ব হওয়ার আগে এই সন্ন্যাস গ্রহণ, এই বিশাল সংসার তোমার সত্য সব পুত্রের হাতে নষ্ট করে কেনই পলায়ন? পলায়ন নয় গুরুদেব, আচার্য ভদ্রবাবুর আধ্যাত্মিক শিক্ষা আমার মৌন জীবনকে আমূল বদলে দিয়েছে আমার বোধ, চেতনা, দৃষ্টি। আমি পেয়েছি অন্য এক আলো,
যে আলোর কাছে তুচ্ছ হয়ে যায়, এই সিংহাসন, সংসার, সব কিছু। কিন্তু সাম্রাজ্য রক্ষার দায়িত্ব, সাম্রাজ্য রক্ষা তথা দেশ রক্ষা তোমার কর্তব্য। তোমার আমার আপনি তো রইলেন গুরুদেব, আপনি বিন্দুসারকে গড়ে তুলবেন যেমন আমাকে গড়েছেন। চাণক্যের মতো রাজ উপদেষ্টার সাহচর্যে পৃথিবীর যে কোনো রাজা সাবালক হয়ে উঠবে। চাণক্য বিষ্ণুগুপ্ত একজনই জন্মায় পৃথিবীতে। বন্ধ করো তোমার প্রশস্তি বাক্য। এ প্রশস্তি বাক্য উচ্চারণ নয় গুরুদেব, এ সত্য বাক্য উচ্চারণ। বড় বিরস তিক্ত লাগছে আপনি চন্দ্রগুপ্ত। তোমাকে তোমাকে হারানোর কথা ভেবে আমার হৃদয় বেদনায় দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি বিষ্ণু বসক হলেও তোমার নতুন ধর্মকে হেয় করতে পারি না। কিন্তু এই সংসারটায় ও সিংহাসনটায় কি অপরিহার্য ছিল, এসবে যুক্ত ছিল কি তুমি তোমার জন্য ধর্ম পালন করতে পারতে না? না পারতাম না, তা বিচারিতা হতো। আমি সন্ন্যাস গ্রহণ করেছি, জৈন ধর্ম শুধু নয়, আমি তো আর গৃহী নই, আমি এখন একজন জৈন সন্ন্যাসী। একজন জৈন সন্ন্যাসী পঞ্চমহাব্রত অবশ্যই পালনীয়, এবং তা হল অহিংসা, অস্তেয়, সত্য, অপরিগ্রহ ও ব্রহ্মচর্য। এসব তো আপনার মতো মহাজ্ঞানী অজানা নয় গুরুদেব। এই পঞ্চমহাব্রত তো সিংহাসনে লিপ্ত থেকে বা সংসারে থেকে পালন করা যায় না গুরুদেব। আমি বড় বাস্তববাদী ও দূরভাষী। আমার বিচারে সবই জীবন থেকে পড়াও সংসার করো। আচার্য ভদ্রভাব তোমার কথাটা একদম ভুলে গিয়েছে। তোমাদের নতুন ধর্ম আমি হজম করতে পারি। একটা সাহার কথা বুঝেছি যে চাণক্যের মুক্তি নেই। সবাই দায়িত্ব থেকে অব্যাহত চাইতে পারে, শুধু চাণক্য। ও একই কঠিন জীবন তোমার চাণক্য। এই পার্থক্যের পালকের যৌবন থেকে হাত পর্যন্ত খরচ দায়িত্ব, মঙ্গলের প্রতি দায়িত্ব, প্রজাতন্ত্রের প্রতি দায়িত্ব, মুক্তি নেই। যাই হোক, যাওয়ার আগে তোমার পুত্র বিন্দুসারকে সিংহাসনে অভিষিক্ত করে যাও। অভিষেক আয়োজন সম্পূর্ণ গুরুদেব। আমি কিন্তু ওই অভিষেক অনুষ্ঠানে যাব না, কারণ আমি সব চাই জানিয়ে দিও তোমার অবাধ্যবর করতে। যথা আজ্ঞা গুরুদেব। এবার তাহলে প্রস্থান করি। দাঁড়াও, কোথায় আচার্য ভদ্রবাবুর সঙ্গে দাক্ষিণাত্যের কোন স্থানে? এক পবিত্র স্থানে, প্রবঙ্গের গোলা। কোন পবিত্র হলে পবিত্র স্থানে গবরক্ষী। যাই হোক, তারপর ভবিষ্যৎ পরিকল্পনা দৈন প্রচার না। তাহলে উপবাসে দেবত্যাগ করব আমি। তুমি তুমি এত নিষ্ঠুর হতে পারলে এভাবে আমার হৃদয় নিষ্ঠুর করে দিলে। হ্যাঁ গুরুদেব, প্রায় গৌরে শঙ্করে মৃত্যুবরণ করব আমি। চন্দ্রগুপ্ত মাত্র 42 বছর বয়সে এই আত্মহত্যা। আত্মহনন নয় গুরুদেব, আমার বড় মুক্তি। পরম মুক্তি, পরম মুক্তি, পরম মুক্তি আনন্দে বুঝতে আমার মুক্তি থাকতে পারে না। চন্দ্রগুপ্ত এভাবে তুমি নিজের জীবন শেষ করে দিলে। তুমি ফিরে এসো, নিজের জীবন শেষ করতে কোনদিন চালককে
যার তোমাকে কোনোদিন জীবন চালককে থেকে নিজের জীবন আমি নিরুপায় গুরুদেব, বিদায়। নমো অজন্তাং, নমো
তোমার উপর নেমে আসবে চরম শাস্তি। তখন তুমি সত্যিই বিপদে পড়ে যাবে। আমি তাই মনে করি তুমি নির্বোধ, তাই চালক তোমাকে মিথ্যা বলে ধারণা করেছিল। তোমাকে আমার সহায় হতেই হবে বলে না। আমার প্রস্তাবে সম্মত হও, তাহলে উত্তম প্রতিদান দেব। আমার অবশ্যই তোমার যে অবৈধ সন্তান জন্মেছিল সেই তরুণ যুবকের পিতৃত্ব আমি স্বীকার করবো। হ্যাঁ, শুধু তাই না, আমি প্রধানমন্ত্রী বলে তাকে রাজমাত্রের পদে বসাবো। হ্যাঁ হ্যাঁ, করবো করবো, তাহলে তুমি রাজি? আমার বিষয় কিন্তু ওটা ওটা কি বিন্দুসার, কি পড়ছো তুমি? এটা হ্যাঁ, এটা একটা সংকেত লিপি। সেলুকাসের রাজ্য থেকে আমাদের চরেদের পাঠানো একটা সংকেত লিপি। আমাদের গান্ধার রাজ্যের সীমান্তের ওপারে বিভিন্ন অবস্থানে যেমন গ্রিক সৈন্যদের সংখ্যার বিবরণ আছে। কোনো কোনো আক্রমণের আশঙ্কা করছো কি গ্রিক জবানদের কাছ থেকে? চরের মাধ্যমে সেরকম কোনো সংবাদ না, তাহলে সেলুকাস ও তার পুত্র আন্টিওকাস আমাদের আক্রমণ করছে না, ওদের আক্রমণ করবো আমি সম্রাট বিন্দুসার। কেন? এটা আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছা। কেন সিদ্ধান্ত, কেন ইচ্ছা? বিন্দুসার, ওদের সঙ্গে আমাদের বৈরিতার কোনো কারণ ঘটেছে কি? আর তা যদি না ঘটে থাকে তাহলে কেন নিরর্থক যুদ্ধে লিপ্ত হয়ে বলক হয়, সেনা হয়, ধনক হয়? কি লাভ হবে এখন মৌর্য সাম্রাজ্যে এই যুদ্ধে? চাণক্য বিষ্ণুগুপ্ত, আপনি মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, কিন্তু আমি বিন্দুসার মৌর্য সাম্রাজ্যের সম্রাট। সম্রাটকে এত প্রশ্ন করার স্পর্ধা হয় কি করে? তার আজ্ঞা মহামন্ত্রী। দেখি সহসা কেন এমন অবমাননার ব্যবহার করছো আমার সঙ্গে, এরকম অসম্মান করছো? তোমার পিতা আমার প্রিয়তম শিষ্য চন্দ্রগুপ্ত সম্রাট হলেও তো কোনোদিন এমন ব্যবহার করেনি। আমি আপনার শিষ্য নই, আমার শিক্ষা লাভ হয়নি আপনার কাছে, হয়েছে অন্য আচার্যের কাছে। আপনি আমার আজ্ঞাবহ মন্ত্রী মাত্র। বেশ, তাহলে বলো আমাকে কেন এখন আহ্বান করেছ? যথাসময়ে বলব। যাক, আপনি কি কৌতূহলী আমার যমন রাজ্য আক্রমণের সিদ্ধান্তে? কৌতূহলী প্রকাশ করেছিলাম মাত্র, প্রতিদানে অপমানিত হলাম। শুনুন মন্ত্রীবর চাণক্য, সেলুকাসের উপর ভয়ানক প্রতিশোধ নেব, চূর্ণ করে দেব
সেও তার পুত্র আন্তিওকাসের পারস্য রাজ্য। আবার অপমানিত হতে পারি, তবু প্রশ্ন করছি কেন? এত চুক্তিভঙ্গ, কেনই চুক্তিভঙ্গ? সেই যুদ্ধের পরে সন্ধির বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা সেলুকাসের সঙ্গে, মিত্রতার বন্ধনে আবদ্ধ আমরা, সুষ্ঠু বাণিজ্য অব্যাহত আছে। যমনদূত মেগাস্থেনিস পাটলিপুত্র ভ্রমণ করে কত প্রশংসা করে তার ইন্ডিকা গ্রন্থ রচনা করেছেন। তুমি অমিত্রঘাত বিন্দুসার, অমিত্রঘাতের বা অমিত্রঘাতের নামে বিখ্যাত গ্রিক যমন রাজ্যে। তাহলে কেন আকস্মিক শত্রুতা? কি এর কারণ? কারণ হলেন আপনি চাণক্য বিষ্ণুগুপ্ত। আমি? হ্যাঁ, আপনি। সেলুকাসের সঙ্গে যুদ্ধের শেষে যখন সেলুকাস সম্রাট চন্দ্রগুপ্তের আক্রমণে পর্যুদস্ত, তখন আপনি শান্তি প্রতিষ্ঠার নামে আপনি বাধ্য করেছিলেন আমার পিতা চন্দ্রগুপ্তকে সেলুকাস কন্যা হেলেনকে বিবাহ করতে। মৌর্য সাম্রাজ্যের কল্যাণ ও নিরাপত্তার স্বার্থে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমি চন্দ্রগুপ্তকে এই বিবাহ করতে পরামর্শ দিয়েছিলাম, তাকে বাধ্য করিনি। আপনি বাধ্য করেছিলেন আমার পিতাকে বিবাহ করতে। আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যাবাদী, আপনি অনৃতভাষী। আপনি বাধ্য করেছিলেন আমার পিতা, আমার কোমল হৃদয় আবেগপ্রবণ প্রেমিক পিতা চন্দ্রগুপ্তকে তার ইচ্ছার বিরুদ্ধে ওই সেলুকাস কন্যা যমন নারী হেলেনকে বিবাহ করতে। এটা ছিল আপনার একক সিদ্ধান্ত। আপনার প্রতি আমার পিতার অন্ধ আনুগত্যের সুযোগ নিয়ে আপনি নিজে নিয়েছিলেন এই স্বেচ্ছাচারী রাজনৈতিক সিদ্ধান্ত। তা যদি হয়ে থাকে তাহলে বলছি এই রাজনৈতিক সিদ্ধান্ত ছিল মৌর্য সাম্রাজ্যের কল্যাণের জন্য একান্ত প্রয়োজনীয়। পদাঘাত করি আপনার এই রাজনৈতিক সিদ্ধান্তে, পদাঘাত করি এই রাজনৈতিক বিবাহে। এভাবে এভাবে অসম্মান করছো আমাকে তুমি বিন্দুসার? হ্যাঁ, করছি। আরো অনেক অসম্মান প্রাপ্ত আছে আপনার। বিন্দুসার, আমি চন্দ্রগুপ্তের পুত্র হলেও ভিন্ন প্রকৃতির মানুষ। আমার বহু মহিষী আছে, আমার কোনো একান্ত প্রেম নেই, কিন্তু আমার পিতা চন্দ্রগুপ্ত তার তা ছিল। তিনি ছিলেন এক অনন্য মানুষ। প্রথম যৌবনে গভীর প্রণয়ের কারণে তিনি বিবাহ করেছিলেন আমার মা দুর্ধরাকে। সেই প্রেম ছিল এত গভীর যে আমার মায়ের মৃত্যুর বহুদিন পরেও তিনি আর কোনো বিবাহ করতে পারেননি। সেই প্রেমিক মানুষটিকে তার ইচ্ছার বিরুদ্ধে যমন নারীকে বিবাহ করতে বাধ্য করেছিলেন আপনি। স্বেচ্ছাচারী, স্বৈরতান্ত্রিক, এক নায়ক। কি মনে করতেন আপনি আমার পিতাকে? আপনার রাজনৈতিক দাবার খুবই ভাবেননি যে তার মন বলে কিছু থাকতে পারে। আমি জানি তিনি কোনোদিনও ভুলে যেতে পারেননি মন থেকে আমার মা রানী দুর্ধরাকে, যেমন মন থেকে মেনে নিতে পারেননি তার এই পরিকল্পিত রাজনৈতিক বিবাহ। তারপর মগধে এসেছিল এক ভয়ানক দুর্ভিক্ষ। অসংখ্য নরনারীর মৃত্যু হল পত্নীর বিরহে, মানুষের দুঃখে। আমার পিতার হলো অকাল বৈরাগ্য। তিনি ত্যাগ করলেন সংসার, সিংহাসন, তারপর পৃথিবী। আমি অকালে পিতৃহারা হলাম, যেমন জন্মের সময় আমি হারিয়ে ফেলেছি আমার মা রানী দুর্ধরাকে। চাণক্য বিষ্ণুগুপ্ত সেলুকাসকে তার শাস্তি পেতেই হবে। বংশরাজ বংশে যেমন গ্রিক নারী অনুপ্রবেশ করানোর চরম স্পর্ধার কারণে আমি তাকে শাস্তি দেব। আমার দুর্বার আক্রমণ প্রতিহত করতে পারবে না সেলুকাস ও তার পুত্র আন্তিওকাস। সেলুকাস কন্যা হেলেনের সঙ্গে তোমার পিতার বিবাহ যদি আমার উদ্যোগে হয়ে থাকে, তাহলে কিভাবে দায়ী হতে পারে সেলুকাস? আর কেনই বা এতদিন পরে এই প্রতিশোধের আকাঙ্ক্ষা? চন্দ্রগুপ্তের সিংহাসন ত্যাগের পরেই তো হেলেন তার পিতার কাছে ফিরে গেছে। এ তোমার অন্যায় দোষরক সেলুকাসকে অযৌক্তিক ও অর্থহীন বিদ্বেষ। সেলুকাসের সমর্থনে আরেকটিও বাক্য আপনি উচ্চারণ করবেন না, ও স্পর্ধার শাস্তিও পাবেন। আমার বলছি ওই বিবাহের প্রস্তাব করেছিলাম আমি, তাহলে শাস্তি যদি পেতে হয় সেই শাস্তি হবার প্রাপ্য সেলুকাসের নয়। আমি তো একবারও বলিনি যে আপনার কোনো শাস্তি প্রাপ্য নয়। শাস্তি আপনাদের উভয়েরই প্রাপ্য। আপনার শাস্তি হবে আরো ভয়ানক।
কেন? আর কি করেছে? আমার মায়ের মৃত্যু হয়েছিল কিভাবে? কিভাবে মৃত্যু হয়েছিল রানী দুর্ধরা? আকস্মিক হৃদস্পন্দন বন্ধ হয়ে? না না, ও আপনার তৈরি করা গল্প যা আপনি শুনিয়েছিলেন পাটলিপুত্র বাসীকে। আপনি নির্লজ্জ। এই বার্ধক্যে আপনি মিথ্যা বলছেন। আপনার লজ্জা হচ্ছে না? কি বলছো তুমি বন্ধু? কি বলছো? আমার মায়ের মৃত্যুর পরে আপনি তার উদর ব্যবচ্ছেদ করেছিলেন কেন? সে সময় মগধে কোন রাজবৈদ্য, কোন শল্য চিকিৎসক ছিল না। আপনি শল্য চিকিৎসক। বিলম্ব হয়ে যেত, বিলম্ব হয়ে যেত। তুমি তুমি বাস্তবে বিন্দুসার। তুমি জানো না তক্ষশিলায় বহু বিদ্যাগত চিকিৎসা বিদ্যা অধ্যয়ন করেছিলাম। আমার পাণ্ডিত্যের পরিধি তুমি জানো না বিন্দুসার। ধর্মশাস্ত্র, দর্শন, গণিত, রাজনীতি, অর্থনীতি, রসায়ন বিদ্যা, ধাতুবিদ্যা, আয়ুর্বেদ, শল্য চিকিৎসা, সংস্কৃত, মাগধী, অর্ধমাগধী, গান্ধারী, প্রাকৃত, সুরসিনী, আরবিক, এমনকি গ্রিক ভাষাও পরায়ত্ত এই চাণক্য বিষ্ণুগুপ্তে। পরাঘাত করি আপনার পাণ্ডিত্যে। আপনি হীন চক্রান্তকারী। মৌর্য সিংহাসন করায়ত্ত করার উদ্দেশ্যে আমার পিতাকে ধীর প্রক্রিয়ায় হত্যা করার জন্য আপনি নিয়মিত তার খাদ্যে বিষ মেশাতেন নাকের মাধ্যমে। সেই বিষ খাদ্য ভক্ষণ করে মৃত্যু হয় আমার মায়ের। আপনার এই কুকর্ম গোপন করতে রাজবৈদ্যকে আহ্বান না করে আপনি আমার মায়ের মুন্ডচ্ছেদ করেন এবং ক্ষৌরকারের মতো তার উদর ব্যবচ্ছেদ করে আমাকে বার করে আনেন গর্ভ থেকে। পাটলিপুত্রবাসীদের কাছে প্রচার করে দেন আপনি নাকি রক্ষা করেছেন চন্দ্রগুপ্তের বংশধরকে, রক্ষা করেছেন মৌর্যরাজ সিংহাসনের উত্তরাধিকারীকে। আমার কপালে নীল বিন্দু যে কারণে নামকরণ করেছিলেন বিন্দুসার, এই বিন্দু তো সেই বিষেরই কারণ। পঞ্চীবর চাণক্য সব গোপন সত্য আজ আমি জানতে পেরে গেছি। কিছুই আজ আমার কাছে অজানা নয়। আমি অকালে হারিয়েছি আমার মাকে, যার জন্য আপনি দায়ী। আমি প্রবন্ধ ভান্ডিত সম্রাট বিন্দুসার, কিন্তু আসন্ন মাতৃস্নেহ বঞ্চিত হয়ে রয়ে গেলাম। আমি দেখতে পেলাম না আমার জন্মদাত্রী মাকে। আমি তাকে অনুভব করতে পারলাম না। আমি তাকে একবার মা বলে ডাকতেও পারলাম না। হতভাগ্য বিন্দুসার, হতভাগ্য মাতৃস্নেহ বঞ্চিত বিন্দুসার। এই বুক সেই আজ হয়ে আছে উষার মরুভূমির মতো, স্নেহক্ষুধা জর্জরিত হয়ে হৃদয়কে শীতল করতে একের পর এক নারীকে আমি বিবাহ করে চলেছি, কিন্তু কেউ আমার মায়ের পুণ্যস্থান পূরণ করতে পারল না। ও মা, উত্তরা, তুমি শুনতে পাচ্ছ মা? তুমি শুনতে পাচ্ছ মা? আমি তোমার সন্তান বিন্দুসার বলছি। তুমি মরণের ওপার থেকে আমাকে দেখতে পাচ্ছ মা? দেখো মা, দেখো আমি আজও তোমার জন্য কিরকম ভাবে ঘুমরে কেঁদে চলেছি। আমি তোমাকে পেলাম না মা, তোমাকে হারিয়ে ফেলেছি মা। এই হিন্দিজ চাণক্য তার জন্য দায়ী। এই হিন্দিজ চাণক্য, স্বার্থান্বেষী চাণক্য তার জন্য দায়ী। সুবন্ধ, মদনিকা, আমি আজ প্রভাতেই পার্শ্বকক্ষে ওদের উপস্থিত রেখেছি। রাজমাত্র সুবন্ধু, আশা করি পার্শ্বকক্ষ থেকে আপনি আমাদের সমস্ত কথোপকথন শুনেছেন।
আপনি আমার কাছে লিখিতভাবে অভিযোগ করেছিলেন, এই আপনার লিখিত অভিযোগ পত্র। হ্যাঁ সম্রাট। হ্যাঁ, মন্ত্রীবর চাণক্য, এটা নয় কোন গ্রিক সেনাবাহিনীর সংখ্যার হিসাব, নয় কোন চরের পাঠানো সংকেত লিপি, এটা সুবন্ধুর পাঠানো লিখিত অভিযোগ পত্র। আমি মৌর্য সম্রাট বিন্দুসার, আমি যমন গ্রিক রাজ্য আক্রমণ করছি না। আমি এতক্ষণ আমার পুঞ্জীভূত ক্ষোভ আর ক্রোধের উৎক্ষীরণ করছিলাম মাত্র, আর দেখছিলাম এই চাণক্য বিষ্ণুগুপ্তর স্বেচ্ছাচারিতার স্বরূপ উন্মোচনে তার প্রতিক্রিয়া। রাজভক্ত সুবন্ধু, আপনার অভিযোগ আপনি সত্য বলে মনে করছেন তো? হ্যাঁ সম্রাট, আমার অভিযোগ আমি সত্য বলে মনে করছি। দাসী মদনিকা, চুপ কেন? কেন চুপ তুমি? বলো, উত্তর দাও। আমি বলছি, আমি সম্রাট বিন্দুসার তোমাকে আদেশ করছি, সুবন্ধুর অভিযোগ সত্য। আমি 20 প্রতিশোধকের এই গল্প আপনার সামনে লিখা খাটিয়েছি। চাণক্য এই 30 প্রতিশোধকের কথা বলে সমগ্র পাটলিপুত্র মানুষকে বিভ্রান্ত করেছিল, আর এখন দেখুন তার বিরোধে দাসী মদনিকা কিভাবে কম্পিত হচ্ছে। আমার পিতাকে আপনি হত্যা করতে চেয়েছিলেন, তার সিংহাসন করায়ত্ত করতে, তাকে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করতে বাধ্য করেছিলেন। আমার মায়ের অকাল মৃত্যুর জন্য দায়ী আপনি। আমি জানি আপনি ভয়ানক প্রভাবশালী। মগধের পাটলিপুত্রবাসী প্রজাবৃন্দের কাছে, মৌর্য সেনাবাহিনীর কাছে আপনি ঈশ্বর তুল্য। আপনাকে হত্যা করলে বা কারারুদ্ধ করলে হতে পারে প্রজা বিদ্রোহ, সেনা বিদ্রোহ। আমি তা করবো না। আমি বরং সর্বত্র প্রচার করে দেবো আপনার সকল কুকর্মের কথা। আমি সম্রাট বিন্দুসার, আমি পাটলিপুত্রবাসীদের জানিয়ে দেবো, চাণক্য বিষ্ণুগুপ্ত প্রতারক, বিশ্বাসঘাতক, হীন ষড়যন্ত্রকারী, হত্যাকারী। চাণক্য বিষ্ণুগুপ্ত প্রাজ্ঞের ছদ্মবেশে আপনি ঘৃণ্য। তুমি মিথ্যা অভিযোগ করো না, এভাবে আমাকে মিথ্যা কলঙ্কে অভিযুক্ত করো না। তাতে মানুষ তোমাকে হত্যা করো, আমাকে হত্যা করো। তোমার সর্বকর্ম দায়িত্ব কর্তব্যে অবসান হলো চাণক্য। এবার তুমি শিক্ষামতী হয়ে যাবে। বিদায় পাটলিপুত্র, অতন্ত্র তোমার মগধে ও প্রজা সাধারণের কল্যাণের নিমিত্ত জীবন পথ করেছিলাম। জানি না কতটুকু করতে পেরেছি, মহাকাল তার বিচার করবে, কিন্তু আর তোমার অস্তিত্বের কোনো প্রয়োজন নেই।
চলে যাব এই প্রিয় পাতার গুরুত্ব ছেড়ে, এই প্রিয় পৃথিবী ছেড়ে। কেননা সারাটা জীবন করে কঠিন সাধনা, সংগ্রাম, মারাত্মক ত্যাগের প্রতিদানে পাওয়া এই অপমান, এই লাঞ্ছনা, এই মিথ্যা কলঙ্ক, এই শরীর, এই মন মেনে নিতে পারো। তাই আমি চলে যাব পাথর পুত্র ছেড়ে, চলে যাব এই প্রিয় পৃথিবী ছেড়ে। কিন্তু যাওয়ার আগে বড় আঘাতে, বড় বেদনায়, দীর্ঘ হল হৃদয়। এ জীবন কি দিলে তুমি আমাকে? জীবনের এই প্রান্তে এসে এই কি তোমার প্রাপ্য? দূর অতীতে চন্দ্রগুপ্তের জীবন রক্ষার্থে যা করেছিলাম, সুবন্ধুর প্ররোচনায় সম্রাট বিন্দুসার তারা সম্পূর্ণ অবিশ্বাস করল। আমারই প্রচেষ্টায় পৃথিবীর আলো দেখা সেই বিন্দুসার, সম্রাট বিন্দুসার তার প্রধানমন্ত্রী চাণক্যকে এই চক্রান্তকারী বীর বিশ্বাসঘাতক হত্যাকারী বলে সাব্যস্ত করল। ও এটি চরম লজ্জা। প্রজাতন্ত্রের ভয়ে বা সেরা বিদ্রোহের ভয়ে আমাকে বিদ্যুৎ হত্যা করলো না বা কারারুদ্ধ করলো না। কিন্তু এই মিথ্যা কলঙ্ক আমি বাঁচব না। আমি চাই তুমি তো মৃত। তাহলে আমি তোমার পেতা আত্মাকে দেখছি। কেন তোমার পেতা আত্মা দেখছি? কি বলতে চাও তুমি আমাকে? দুঃখরা আপনার দুঃখে আমি ভীষণ ক্লেশ পাচ্ছি। আমি তো দায়ী, আমার মৃত্যুর জন্য আপনি দায়ী নন। কি করে জানলে? আপনার সর্বত্র আপনি চন্দ্রগুপ্তকে রক্ষা করার জন্য প্রতিষেধকের আয়োজন করেছিলেন। আমার ঘটনারিতায় আমার মৃত্যু হয়েছে। আপনি যাবেন না। আমি আর সংসার হয়েছে যেদিন আমার প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেল। সেদিন থেকে আমাকে একটু একটু করে করেছে। এতদিন কর্তব্যের বন্ধনে আবদ্ধ ছিলাম, কিন্তু আর কর্তব্যের বন্ধন নয়, আর বন্ধন নয়। হয়ে গেল আমার দেখানো পথ। এই পথ ধরেই হয়তো যোগ্য ব্যক্তিদের পরিচালিত করবে। আমি আর সংসার ফিরে যাব না। আপনার বাড়ি, আপনার নির্দেশ, আপনার কীর্তি
আর কোনো প্রয়োজন নেই মল্লিকা। সম্রাট বিন্দুসারে আজ উপদেশ সভা কোনো বাসনা নেই। সমগ্র পাটলিপুত্রের কাছে আমার মাথা হেট হয়ে গেছে। সমগ্র পাটলিপুত্র জেনেছে চাণক্য এই চক্রান্তকারী, এই মিথ্যাঘাতক সে চন্দ্রগুপ্তের খাদ্যে বিষ মেশাতো, তাকে হত্যা করেছে। তার বয়সের মৃত্যুর জন্য ভাই আমি আর ছেড়ে দিতাম না। আমি আর ফিরে যাব না। আমার ধর্মমোহ ভঙ্গ হয়েছে। আমি অনেক শুনে ত্যাগ করবো। আমার প্রিয় শিষ্য চন্দ্রগুপ্তের মতো অনশনে ত্যাগ করবো আমি। আমি অনশনে ত্যাগ করবো। আমি সম্রাটের আজ্ঞায় এসেছি। তিনি অনুতপ্ত, তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। দয়া করে অনশন ভঙ্গ করে ফিরে চলুন। সম্রাটকে বলো আমি সন্দেহ প্রমাণ করেছি, আমি অনশনে করবো। আমি ফিরে যাব না। যথাজ্ঞা করে প্রহরী, তুমি ফিরে যাও। আমি নিকটস্থ সরোবরে শান্ত স্নান সেরে ফিরবো। যাও তুমি। বিষ্ণুদাস। আগে প্রভু। সব আয়োজন সম্পূর্ণ। তবে বলছিলাম কি, এত বড় ঝুঁকি নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? উনি তো নিজেই অনশনে দেহত্যাগ করবেন বলছেন। বড় ভয় লাগছে প্রভু। কিচ্ছু ভয় নেই, কেউ কিছু জানতে পারবে না।
আর পুরস্কার চাও না? তাহলে অনশনে দেহত্যাগ। কৃষ্ণদাস, তুমি ধূর্ত চাণক্যকে চেনো না। এ হল কৌশলে কালক্ষেপ। ও নিশ্চয়ই প্রজা বিদ্রোহের আশঙ্কায় আছে। এমনিতেই ওর অনশনের সংবাদ দ্রুত পাটলিপুত্রে ছড়িয়ে পড়ছে। কাল প্রভাতে যদি অগন্ত নারী পুরুষ এসে ওকে বিরতি করে, অবশ্যই ফিরে যাবে। কারণ অদৃত সম্মান পুনরুদ্ধার হবে, আর তখন সম্রাটের মাথা হেট হবে। সত্য শট ব্রাহ্মণ আমার উপর চরম প্রতিশোধ নেবে। কিন্তু কোনের চাণক্য, আমি তা হতে দেব না। আমার পথ আমি নিষ্কণ্টক করব। আর একটু পরে রাজ্যজ্ঞ বস্তুতে আগুন লাগে মৃত্যু হবে তোমার। সবাই জানবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কৃষ্ণদাস, দেখো চরাচর অন্ধকার, নির্জন এই প্রান্ত, কেউ কোথাও নেই। যাও দ্রুত গোবস্তুতে অগ্নিসংযোগ করো। চাণক্য জীবন্ত দগ্ধ হলে আমরা ফিরে যাব। যাও কার্য সমাধান। যথাজ্ঞে প্রভু, আমি আমার নিযুক্ত চণ্ডালকে এখনই গোবস্তূপ অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছি। ও গোবস্তূপের নিকটেই প্রচ্ছন্ন আছে। কি হলো, থামলে কেন? বলছিলাম কি প্রভু, এত বড় ঝুঁকির কাজ, তাছাড়া আপনার এত বড় শত্রু নিধন, কি পুরস্কার দেবেন প্রভু? আমি তো আগেই বলেছি প্রভু তো অর্থ দেব। কত 100 আরে চণ্ডালকে 100। যাও দ্রুত কার্য সমাধান করো। শোনো, যদি বিশ্বাসঘাতকতা করে আমার নামে কাউকে কিছু করেছ, আমারও তো প্রাণের ভয় আছে নাকি? যাও। আর শোনো, আগুন দেখেও যদি পালাতে যায় তাহলে ওকে ছুড়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। যাও। প্রভু, এইবার চাণক্য, তোমার সব খেলা শেষ। অনেক নিন্দা অপমান তিরস্কার করেছ আমার। এখন ছোট্ট ক্ষমতা ভোগ করে এতদিন নিরঙ্কুশ আধিপত্য করে গেছে তুমি। আর নয়, সব গর্ব তোমার আগুনে বসীভূত হবে। আমার পথ, আমার ভবিষ্যৎ আমি নিষ্কণ্টক করবই। কাল প্রভাতে আমি হব পাটলিপুত্রের প্রধানমন্ত্রী, আমি হব মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী। চাণক্য, এই তোমার পরিণতি। চাণক্য, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। প্রয়োজন তোমার চাণক্যকে। আর কত ক্ষতি করবে তুমি আমার দাসী মনোরিকা? আমি যন্ত্রণায় চিন্তা হয়ে যাচ্ছি প্রভু। আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। চরণ ধরে প্রভু চাণক্যকে ফিরিয়ে আনবই। রাজার কাছে গিয়ে আমাকে মিথ্যা বলে প্রমাণ করো। এখন যাচ্ছে চাণক্যকে ফিরিয়ে আনতে। তোমার অবৈধ সন্তানের বিকৃত স্বীকার করবো আমি, সেটা অবাধ্য করবো। অবৈধ সন্তান হয়ে আজীবন সংগ্রাম করে গেছে ভাববে। যা করেছি ঠিক করেছি, যে বিবেকের নির্দেশে করেছি। বিবেকের নির্দেশ, এই বিবেকের পুরস্কার আমি তোমাকে দেব। জয় জয়
দেবতা, তোমার প্রভু তপস্যায় বিঘ্ন হবে, উনি অনশনে দেহত্যাগ করছেন। ইতিহাসের আগামী অধ্যায়গুলো পার হয়ে হয়ে মহাকালের বিচারে শান্ত থাকবে চিরকাল। কেননা এই আর্যবর্ষে ভারতবর্ষের সংহতি কল্যাণ উন্নতির পরম সত্তা, সেই স্বপ্নের বাস্তবায়নে বিশেষ সারা জীবন ধরে সংগ্রাম করে গেছিল। তার সমাজনীতি ও রাষ্ট্রনীতির আইন দিয়ে সমাজ ও রাষ্ট্রের মঙ্গল সাধনে সে ক্রান্তিহীন ছিল সমগ্র জীবন। তার নশ্বর দেহকে জীবন্ত দগ্ধ করে ছাই করে দেওয়া যায়, কিন্তু রুদ্ধ করা যাবে না তার বাণী, তার নীতি, তার পথ নির্দেশ, তার অর্থশাস্ত্র আর তার সংহত কল্যাণময় খরচভূমি উত্থানের স্বপ্ন। স্টেজ ব্যবস্থা করে দিয়েছেন শ্রদ্ধেয় দীপকদা, আমার বিশেষ পরিচিত, তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের নাটক মানববোমা অত্যন্ত সাবলীল একটি নাটক, যেটা আমাদের খুব মন ছুঁয়ে গেছে। আগামী দিনে ওদের কাছ থেকেও আমরা আরো ভালো প্রোডাকশন আশা করব। আমি আজকে একটুখানি পরিচয় করে দিই আর কি সবার সঙ্গে। গোড়াতে একটু চরিত্রায়ন এবং বাকিদের কথা বলেছিলাম যারা সাপোর্ট স্টাফ আছেন উদ্দীপনা। শতাব্দী বেড়া, আচার্য ভদ্রবাবু, শুভঙ্কর মণ্ডল, নাটকের কেন্দ্রীয় চরিত্র, রচনা যার, নির্দেশনা তার, আমাদের উদ্দীপনের ফুলেশ্বর উদ্দীপনের 27 বছরের দল, এই 27 বছরের দলের কর্ণধার শ্রী অনুপ চক্রবর্তী মহাশয়। তারপরে আমাদের অমিতেশ দা আছেন, অমিতেশ মান্না, 27 বছর ধরেই আছেন স্যারের সঙ্গে। আমাদের জিঙ্কুদা, সুব্রত একটু এসব স্টেজে হয়। আনন্দবাজারের বর্তমান প্রেস ফটোগ্রাফার, এক সময়কার আমাদের নাট্যভূষিলাম সুব্রত জানা, যদুবাড়িয়ার বাসিন্দা। সৌরভ চক্রবর্তী আবহ প্রক্ষেপণ করেছেন। বাপি পুরিয়া, এর জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস আজকের রূপসজ্জা খবর। অনিমেষ হাম্বির, চন্দ্রগুপ্ত মৌর্য। কৌশিক মণ্ডল, বিষ্ণু দাস। সুমনা মাখাল, আজকে অভিনয় করেছেন আমি দুধরা। ইন্দু শেখর রায়, সুবন্ধু। শ্যামল কোথায় হলো? শ্যামল দুলুই আমাদের সমস্ত কিছু করে,
অভিনয়ের বাইরে যার যা যা কিছু করার মানে উদ্দীপনের ব্যাকবোন বলা যায়, ও হচ্ছে মেরুদণ্ড আমাদের উদ্দীপনের। নামাঙ্কন থেকে আরম্ভ করে সমগ্র মঞ্চসজ্জাও আর আলোক প্রক্ষেপণটাও ও করেছে, ওর জন্য একটা আপনার একটি স্পেশাল থ্যাঙ্কস জানাবেন। আর আমি নেপথ্য বিন্দুসার, রামানুজ চ্যাটার্জি নেপথ্যে বিন্দুসারের খুব অভিনয় করেছিলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। এটা আমাদের তৃতীয় মঞ্চায়ন ছিল, এরপর আমরা কলকাতা থেকেও এটাকে করবো। আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আমাদের আরো অনেকগুলো নাটক ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আশ্চর্য বসন্ত, আত্মগীত ভব ইত্যাদি কয়েকটি নাটক আমাদের আছে। আর আমাদের ডিরেক্টর মানে যিনি মূলত নাটক রচনার জন্য বহু পুরস্কার পেয়েছেন, সেই অনুপবাবুর কথা একটু আপনাদের বলে দিই। অনুপবাবুর এই মুহূর্তে লেখা জানাচ্ছি। পরিশেষে একটা কথা শুধু বলি, আমাদের এই নাট্য প্রয়াসটা চলতে থাকুক। কবি নবারুণ ভট্টাচার্য একটা বিখ্যাত কথা বলেছিলেন একবার তার কবিতার লাইনে, যে কবিতার গ্রাম দেশ দিয়ে শহরকে ঘিরে ফেলা হোক। আমরা দীপকদার সঙ্গে উলুবেড়িয়া নাট্যগোষ্ঠীর সঙ্গে সমবেতভাবে এখানে অঙ্গীকার রাখছি যে আমরা নাটকের গ্রাম দেশ দিয়ে একদিন শহরকে ঘিরে ফেলব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা উদ্দীপনের পক্ষ থেকে। নমস্কার।